সময় কখনো এমনভাবে ঘুরে দাঁড়ায় যাকে আপনি জীবনে কিছুই মনে করেননি, একদিন সেই মানুষটার সামনে দাঁড়িয়ে নিজেকে খুবই ছোট মনে হবে। উত্তরপ্রদেশের শীতের এক কুয়াশা ঢাকা সকাল। বারাণসীর সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞানদীপ ইন্টারন্যাশনাল স্কুলের দরজার বাইরে প্রচণ্ড ভিড়। ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে, কাঁধে ব্যাগ, মুখে ভয় ও কৌতূহল। অন্যদিকে অভিভাবকদের হাতে ভর্তি ফর্ম, চোখে আশা আর মনে অস্থিরতা। হঠাৎ সেখানে এক লম্বা চকচকে এসইউভি গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে নামলো একজন স্যুট পরা পুরুষ, অমিত রায়। বারাণসীর পরিচিত নামী বিল্ডার, শহরের বড় বড় প্রজেক্ট তার নামে। কিন্তু আজ তার মুখে অদ্ভুত এক উৎকণ্ঠা, চোখে ভেসে উঠেছে ক্লান্তি। সাথে ছিল তার 6 বছরের নিষ্পাপ ছেলে আর্য রায়। সে আজ ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসেছে। রিসেপশনে নাম লিখিয়ে ফর্ম জমা দেওয়া হলো। স্টাফ বলল, ইন্টারভিউ আজ প্রিন্সিপাল ম্যাডাম নিজে নেবেন, একটু অপেক্ষা করুন। অমিত একটু চমকে উঠে বলল, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর তাকে ইন্টারভিউ রুমে ডাকা হলো। অমিত দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখের সামনে যা দেখল তাতে তার পা যেন মাটিতে গেঁথে গেল। ডক্টর সাক্ষী ত্রিপাঠী, স্কুলের প্রিন্সিপাল। হুবহু সেই মুখ যাকে সে বহু বছর আগে ফেলে গিয়েছিল, কোনো পুরনো অপ্রয়োজনীয় জিনিসের মতো। সে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর কাঁপা গলায় বলল, গুড মর্নিং ম্যাম, আমি অমিত রায়, আর এই আমার ছেলে আর্য। সাক্ষী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর দৃষ্টি সরিয়ে ফর্মের ওপর চোখ রাখল। মৃদু স্বরে বলল, কেমন লাগে অমিত, যখন সেই নারী তোমার সামনে বসে থাকে যাকে তুমি একদিন বলেছিলে তোর কোনো যোগ্যতা নেই? অমিতের চোখ মাটিতে আটকে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল, যেন কেউ তার গলা চেপে ধরেছে। সাক্ষী বলল, স্কুলে নয় অমিত, আজ তুমি দাঁড়িয়ে আছো তোমার অতীতের আদালতে। প্রায় 10 বছর আগের কথা। সাক্ষী ত্রিপাঠী এক শিক্ষিত শান্ত স্বভাবের মেয়ে, উত্তরপ্রদেশের এক ছোট্ট শহর রাজাপুরের বাসিন্দা। তার বাবা বিনোদ ত্রিপাঠী স্থানীয় কলেজের প্রফেসর, আর মা গীতা দেবী গৃহিণী। সাক্ষী হিন্দি সাহিত্য নিয়ে MA করেছিল এবং নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সাধারণ পরিবারের মেয়ে হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। একদিন এক আত্মীয় একটি বিয়ের প্রস্তাব দিল। অমিত রায় বারাণসীর নামকরা বিল্ডারের ছেলে, নিজেও কনস্ট্রাকশন কোম্পানি চালায়। জানা গেল ছেলে কোনো রকম পণ চায় না, শুধু মেয়েটি শিক্ষিত ও সংস্কার সম্পন্ন হলেই চলবে। সাক্ষীর বাবা মা ভাবলেন মেয়ের ভাগ্য খুলে গেছে। মা বললেন, আর দেরি কেন। তারপর ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো। সাক্ষীর মনে তখন স্বপ্নের এক নতুন জগৎ। কিন্তু বিয়ের পরের দিন যখন প্রথমবার সে শ্বশুরবাড়ি পৌঁছল, বাইরে থেকে তার উষ্ণ অভ্যর্থনা হলেও ভেতরের চোখের ভাষা অন্য কিছু বলছিল। অমিতের মা পুষ্পা রায় তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, সরকারি কলেজের প্রফেসরের মেয়ে, ঠিক আছে, যেমন করে হোক আমাদের মান সম্মান রক্ষা পেল। অমিতের বোন রিয়া শাড়ির আঁচল ঘুরিয়ে বলল, ভাই, এত সাদাসিধে মেয়ে লাইফ টাইম বোর করে দেবে, কোনো গ্ল্যামারই নেই। সাক্ষীর বুকের ভেতর কষ্ট বয়ে গেল, কিন্তু মুখে হাসি রেখে সব সহ্য করল, কারণ মা শিখিয়েছিলেন শ্বশুর বাড়িতে সহ্য করতে হয়, এটাই আসল পরীক্ষা। কিন্তু বাড়ির পরিবেশ একেবারেই আলাদা ছিল। যেখানে তার বাবার বাড়িতে ভালোবাসা আর সম্মানের ভাষা বলা হতো, এখানে প্রতিটি কথার মধ্যে তুলনা, কটাক্ষ আর ব্যঙ্গ লুকিয়ে থাকত। সাক্ষী সকালে সবার আগে উঠত, ঘর পরিষ্কার করত, রান্নাঘরে সাহায্য করত। তবুও শুনতে হতো, এক তো কিছুই পারে না, তার ওপর আবার ক্লান্তির অভিনয় করে। কখনো রান্নায় নুন কম হলে শোনা যেত, প্রফেসরের মেয়ের রান্না তো কাজের লোকের থেকেও খারাপ। একদিন সাহস করে সাক্ষী অমিতকে বলল, তোমার মা আর বোন আমাকে সব সময় অপমান করে, আমি সর্বোচ্চ চেষ্টা করি, তবুও কেন ওরা আমাকে পছন্দ করে না? অমিত যে বাইরে সবার সামনে নরম ব্যবহার দেখাতো, ভেতরে একেবারেই অন্যরকম ছিল। সে হেসে বলল, তুই আমাদের দয়ার কারণেই বাড়িতে এসেছিস, বেশি উড়বি না, নইলে মনে করিয়ে দেব তোর আসল জায়গা কোথায়। সেদিন প্রথমবার সাক্ষীর বুক কেঁপে উঠল। ওগুলো শুধু কথা নয়, কারো আত্মাকে ছিঁড়ে দেওয়ার মতো বিষ। কিন্তু তবুও সে নিজেকে সামলে নিল। ভাবল, হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এভাবে 3 মাস কেটে গেল। একদিন সাক্ষীর শরীর খারাপ হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনি মা হতে চলেছেন। সাক্ষীর চোখে আনন্দের অশ্রু এসে গেল। সে ভাবল, এবার সব বদলে যাবে, হয়তো অমিতও বদলে যাবে। কিন্তু যখন সে অমিতকে খবরটা দিল, অমিতের মুখ কঠিন হয়ে গেল। নষ্ট করে দে, আমি ওষুধ নিয়ে আসছি, এখন সময় নয়, আর তুই আমার স্ত্রী নোস যে সন্তান জন্ম দিবি। সাক্ষীর আত্মা ভেঙে চুরমার হয়ে গেল।
সেই রাতে যখন অমিত পাশে ঘুমোচ্ছিল, সাক্ষী তার ফোনের গ্যালারিতে গেল। সেখানে এক মহিলার সঙ্গে হাত ধরে হাসি মুখে কিছু ছবি পেল। সাক্ষীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে বলল, আমি তোমার বাড়ির লোকের অপমান সহ্য করব, তোমার রূঢ়তাও সহ্য করব, কিন্তু এই বিশ্বাসঘাতকতা আমি কখনো সহ্য করব না। অমিত উঠে শেষবার সাক্ষীর গায়ে হাত তুলল। সাক্ষী চিৎকার করে উঠল, ভয়ে নয়, বরং সেই নীরবতা থেকে যা এতদিন তার ভেতরে জমেছিল। সে নিজেকে বলল, এবার আর নয়, আমি এত কষ্টে বেঁচে থাকতে পারবো না। আমাকে আমার সন্তানকেও বাঁচাতে হবে, আর নিজেকেও। সেই রাত সাক্ষীর জীবনের শেষ কালো রাত ছিল। ভোরের প্রথম আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকলো, কিন্তু এবার আলো শুধু বাইরেই ছিল না, তার ভেতরেও এক নতুন আলো জ্বলে উঠল। সাক্ষী চুপচাপ নিজের আঘাতের দাগ পড়া মুখে ওড়না চাপালো, একটা ছোট ব্যাগ হাতে নিল আর সরাসরি মহিলা থানায় পৌঁছে গেল, কারো কথার পরোয়া না করে। থানায় থাকা মহিলা ইন্সপেক্টর যখন তার ফুলে ওঠা গাল, ভেঙে যাওয়া চুড়ি আর লাল চোখ দেখল, সব বুঝে গেল। সাক্ষী ধীরে ধীরে সব বলল, শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা আর গর্ভপাতের হুমকি। সে এফআইআর করল। ধারা 498, 323, 506 আর 313 অধীনে মামলা দায়ের হলো। সাক্ষীর গলায় আর কম্পন ছিল না, শুধু সেই দৃঢ়তা যা তখনই আসে যখন মা চায় নিজের সন্তানকে নোংরা জগৎ থেকে বাঁচাতে। থানা থেকে বেরিয়ে সে বাপের বাড়ি ফিরে গেল। মা দরজা খুললেন, তাকে দেখে কিছুক্ষণ সবাই চুপচাপ। তারপর মা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলেন, মা তুই এ কি করলি? লোকে কি বলবে? বাবা শুধু দীর্ঘশ্বাস ফেললেন আর চুপচাপ ভেতরে চলে গেলেন। ঘরে নীরবতা ছেয়ে গেল। মাঝে মাঝে মা কটাক্ষ করতেন, মাঝে মাঝে বোন চোখের ভাষায় প্রশ্ন করত। একদিন মা বললেন, মা আর কিছুদিন সহ্য করে নিতিস, ডিভোর্সে মেয়েকে সমাজ বাঁচতে দেয় না, মেয়েটাকে আমাদের দিয়ে দে, তুই আবার বিয়ে করে নে, এখনো বয়স পেরোয়নি। সাক্ষী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, মা যদি আমি আবার বিয়ে করি আর এই মেয়েটা কোনো সৎ বাবার রোষের মুখে পড়ে, তাহলে কি আমি তাকে সেই একই যন্ত্রণা দেব না যা আজ আমি সহ্য করছি? না মা, এ আমার মেয়ে, এখন আমি এর মা, বাবা আর পুরো পৃথিবী। সেই রাতেই যখন পুরো বাড়ি ঘুমিয়ে, সাক্ষী ফোন করলো তার পুরনো বন্ধু রিমা ঘোষকে, যে বারাণসীর এক প্রাইভেট স্কুলে পড়াতো। সাক্ষীর গলায় ক্লান্তি, কিন্তু সংকল্প ছিল ইস্পাতের মতো দৃঢ়। রিমা, আমার একটা কাজ চাই, আমি আবার দাঁড়াতে চাই, নিজেকে প্রমাণ করতে চাই, নিজের জন্য, আমার মেয়ের জন্য। রিমা এক মুহূর্ত দেরি করল না, তুই চলে আয় সাক্ষী, তুই পড়াশোনা জানিস, পরিশ্রমী, এখানে শুধু চাকরি নয়, নতুন রাস্তাও পাওয়া যাবে, আমি তো আছি। পরের দিন সকালে সাক্ষী কোলে মেয়ে কথাকে নিয়ে এক ট্রেনে চেপে বসলো। ব্যাগে ছিল শুধু কিছু জামা আর সার্টিফিকেট। ঠান্ডা হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল, কিন্তু চোখে ছিল শুধু উষ্ণ জেদ আর আগুন। বারাণসী পৌঁছে সে ছোট্ট এক পাড়ায় একটি ঘর ভাড়া নিল, যেখানে ছিল কেবল একটি পুরনো পাখা, পাতলা একটি গদি আর এক কোণে রাখা বইপত্র। মেয়েকে নিয়ে সে প্রাইভেট স্কুলে শিক্ষিকার কাজ করতে যেত। টাকা খুব সামান্য ছিল, কাজের সময় লম্বা, কিন্তু স্কুলের স্টাফদের আচরণ ছিল খুবই ভালো। কিন্তু সাক্ষীর কারো সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না, তার শুধু দরকার ছিল নিজেকে প্রমাণ করার জন্য উপযুক্ত সুযোগ এবং সময়। রাতে মেয়েকে বুকে জড়িয়ে সে শুধু বলতো, তুই আমার শক্তি, আমি তোকে এমন একটা জীবন দেব যা আমার ভাগ্যে কখনো জোটেনি। ধীরে ধীরে জীবন এক নিয়মে গাঁথা হয়ে গেল। সকালবেলা সাইকেলে স্কুল, দুপুরে টিফিনের ঠান্ডা রুটি, সন্ধ্যায় মেয়ের হাসি, আর রাতে বইয়ের মধ্যে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা। 1 বছর কেটে গেল। তারপর সাক্ষী এক ভালো স্কুলে চাকরি পেল, জ্ঞানদীপ ইন্টারন্যাশনাল স্কুল, বারাণসী, যে স্কুল থেকে এই গল্পের শুরু হয়েছিল। বেতন কিছুটা ভালো ছিল, স্কুলের সম্মানও পেতে লাগলো। এখন সে নিজের আর তার মেয়ের জন্য ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া নিতে পারল। সেই ছোট্ট ঘরে এক কোণ পড়াশোনার জন্য, আর বাকিটা কথা ও তার নিজের রাজ্য। প্রতিদিন সন্ধ্যায় যখন সাক্ষী স্কুল থেকে ক্লান্ত হয়ে ফিরত, কথা ছোট্ট বাহু মেলে দৌড়ে এসে বলতো, মা তুমি এসে গেছো। সেই এক বাক্যে সাক্ষীর সব ক্লান্তি মিলিয়ে যেত। সাক্ষী শুধু শিক্ষিকা নয়, সে ছিল তার মেয়ের পুরো পৃথিবী, আর সেই পৃথিবীর কেন্দ্র ছিল সে নিজেই। বছর কেটে যেতে লাগলো। কথা এখন 6 বছরে। ছোট্ট মেয়ে হলেও বুদ্ধিতে সে অনেক পরিণত। সে জানতো তার মা কত কষ্ট করে, তাই সাক্ষী স্কুল থেকে ফিরলেই কথা তাড়াতাড়ি জল নিয়ে আসতো, তার জুতো খুলে দিয়ে হেসে বলতো, মা আজ তুমি খুব ক্লান্ত তাই না, কিন্তু তুমি সুপার মম।
এই কথাগুলোতে সাক্ষীর সব ব্যথার ওষুধ লুকিয়ে থাকত। এখন সাক্ষীর নাম স্কুলে সম্মানের সাথে উচ্চারিত হতো। বাচ্চারা তাকে সাক্ষী ম্যাম বলে শ্রদ্ধা করত। স্টাফ মিটিংয়ে তার মতামতের গুরুত্ব ছিল। ধীরে ধীরে সে গড়ে তুলল এক পরিণত, আত্মনির্ভর, অনুপ্রেরণামূলক নারীর ছায়া। একদিন স্কুলের পুরনো প্রিন্সিপাল অবসর নিলেন। ট্রাস্টি আর স্টাফরা মিলে নতুন নাম ঠিক করলেন, ডক্টর সাক্ষী ত্রিপাঠী। সেই মেয়ে যাকে একদিন তার স্বামী বলেছিল তোর কোনো যোগ্যতা নেই, আজ সে শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছে। এখন তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল, নীরবতায় ছিল এমন এক শান্তি যা কেবল সেই নারীরা বুঝতে পারে যারা ঝড় পেরিয়ে এসেছে। তারপর এলো সেই দিন যখন ভাগ্য তার অতীতকে সামনে দাঁড় করিয়ে দিল। স্কুলে ভর্তি চলছিল। রিসেপশনে অভিভাবকদের ভিড়, সবাই চাইছিল নিজের সন্তানকে ভর্তি করাতে। এই ভিড়ের মাঝে একটি মুখ ছিল অমিত রায়। তার চুল এখন সাদা, মুখে আগের মতো অহংকার নেই, বরং অনুশোচনার রেখা। সঙ্গে এক সুন্দর বাচ্চা। আমি আমার ছেলের ভর্তি করাতে চাই, সম্ভব হলে প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, অমিত বলল রিসেপশনে। রিসেপশনিস্ট হাসি মুখে বলল, আজ বাচ্চাদের ইন্টারভিউ ম্যাডাম নিজেই নিচ্ছেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। অমিতের বুকের ধুকপুকানি বেড়ে গেল। হয়তো আন্দাজ করছিল বা ভয়ই তাকে সত্যিটা বলে দিচ্ছিল। কিছুক্ষণ পর তাকে ইন্টারভিউ রুমে ডাকা হলো। দরজা খুলতেই সামনে বসা মহিলাকে দেখে তার শিরায় রক্ত যেন জমে গেল। ডক্টর সাক্ষী ত্রিপাঠী, সেই একই মুখ, একই চোখ, কিন্তু আর কোনো অভিযোগ নেই। ছিল শুধু দীর্ঘ ক্ষত থেকে উঠে আসা এক শান্ত মর্যাদা। আপনি বসুন, সাক্ষী বলল। অমিত চুপচাপ বসে পড়ল, চোখ নামিয়ে। সাক্ষী ফর্ম দেখল। বাচ্চার মায়ের নাম? অমিত একটু দ্বিধা করে বলল, দ্বিতীয় বিয়ে করেছিলাম, এখন আর সঙ্গে নেই। সাক্ষী কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে গেল। মাঠে খেলা করা বাচ্চাদের দিকে তাকালো। তারপর ফিরে এসে বলল, কখনো ভেবেছিলে অমিত, যে মেয়েকে তুমি বলেছিলে তার কোনো যোগ্যতা নেই, সে একদিন এমন উচ্চতায় উঠে দাঁড়াবে যে তুমি তার চোখে তাকাতে পারবে না? অমিতের চোখে জল এসে গেল। আমি বড় ভুল করেছি সাক্ষী। তুমি কি দ্বিতীয় বিয়ে করেছিলে? সাক্ষী ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলল, না, কারণ আমি কোনো পুরুষকে আমার মেয়ের জীবনে আসার যোগ্য মনে করিনি। যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছিলে, আমি মা হতে চলেছিলাম। অমিত বিস্ময়ে আর কষ্টে বলল, মানে সে আমার মেয়ে? সে এখনো জীবিত আছে? সাক্ষী উত্তর দিল, ছিল, এখন আর নেই। এখন সে শুধু আমার মেয়ে। হয়তো কাগজে তোমার নাম আছে, কিন্তু তার হৃদয়ে কেবল আমার স্থান। আমি চাই না তার শৈশবে কোনো ভুল মানুষের ছায়া পড়ুক। ঠিক তখন সাক্ষীর ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা কথা, হ্যাঁ মা, তাড়াতাড়ি আসবো, মাসি দুধ গরম করে দিয়েছে তো, আচ্ছা বলেই সাক্ষী ফোন কেটে দিল। অমিত হাত জোর করে বলল, শুধু একবার আমার মেয়ের সঙ্গে কথা বলতে দাও, আমি ক্ষমা চাইছি। সাক্ষীর কণ্ঠ পাথরের মতো শক্ত। ক্ষমা আমি নিজেকে করে দিয়েছি অমিত, কিন্তু তুমি এমন একজনের ভালোবাসার যোগ্য নও যাকে জন্মের আগেই তুমি প্রত্যাখ্যান করেছিলে। অমিতের ওঠার শক্তি রইল না। সাক্ষী স্টাফদের ডাকলো, দয়া করে ওনাকে বাইরে পৌঁছে দিন। যে দরজা একসময় সাক্ষীর জন্য বন্ধ হয়েছিল, সেদিন সেই দরজা দিয়ে অমিত রায়কে বের করে দেওয়া হলো। শুধু স্কুল থেকে নয়, মেয়ের জগৎ থেকেও। সাক্ষী কিছুক্ষণ অফিসের জানালায় দাঁড়িয়ে রইল। মাঠে বাচ্চারা খেলছে, হাসছে। তার মুখে এক তৃপ্তির হাসি ছিল। না, তা জয়ের নয়, তা ছিল আত্মসম্মানের। কিন্তু সাক্ষীর গল্প এখানেই থামেনি। সেই রাত যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, সে নিজের ডায়েরি খুলল এবং প্রথমবার নিজের জন্য কিছু লিখল। আমি নিজেকে খুঁজে পেয়েছি। এখন যারা নিজেদের হারিয়ে ফেলেছে, তাদেরও শেখাতে চাই কিভাবে আবার নিজেকে খুঁজে পাওয়া যায়। এই ভাবনা থেকেই শুরু হলো নতুন অধ্যায়, নতুন দিশা। ফাঁকা সময়ে সে অসহায় মহিলাদের পড়ানো শুরু করলো, যারা গৃহহিংসার শিকার, যারা বিবাহ বিচ্ছেদের বেদনা পার করছে, যারা একাকিত্বে নিজেকে হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে এই ছোট্ট ক্লাস বড় হতে লাগলো। নতুন দিশাতে মহিলারা শিখতে লাগলো, সেলাই, কম্পিউটার, ইন্টারভিউ স্কিল, ব্যক্তিগত পরিচর্যা, আর সবচেয়ে জরুরি নিজের ওপর ভরসা রাখা। এখন সাক্ষী শুধু কথার মা নয়, সে হয়ে উঠেছে হাজারো নারীর প্রেরণা, পথ প্রদর্শক ও রক্ষা কবচ। তার গল্প ছাপা হতে লাগলো পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে বিভিন্ন আলোচনা শুরু হলো। নারী সশক্তিকরণের মঞ্চে তাকে আমন্ত্রণ জানানো হতে লাগলো। বন্ধুরা, সাক্ষী তার আত্মসম্মানকে বেছে নিয়েছিল। সেই সম্পর্ক ছেড়েছিল যেখানে ছিল অপমান, আঘাত ও বিশ্বাসঘাতকতা। সে দ্বিতীয়বার বিয়ে করেনি যাতে তার মেয়ের পৃথিবী আবার না ভেঙে যায়। সে একজন মায়ের মতো জীবনযাপন করেছে, একজন শিক্ষিকা হয়ে সমাজকে পথ দেখিয়েছে এবং একজন নারীর মতো নিজের ভয়কে শক্তিতে রূপান্তরিত করেছে।
কিন্তু সাক্ষী যা করলো তা কি সঠিক ছিল? আপনি যদি সাক্ষীর জায়গায় থাকতেন তাহলে কি একই সিদ্ধান্ত নিতেন, না সমাজের কথায় ভয় পেয়ে অন্য পথ বেছে নিতেন? মন্তব্য করে জানাবেন আপনার মতামত, হয়তো তা আরেকজন সাক্ষীর জন্য আশার আলো হয়ে উঠবে। আর যদি এই সত্য ঘটনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, প্রিয়জনদের সঙ্গে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।